আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি, তাই গতকালকের আজকের 2 দিনের কাজকর্ম মিলিয়ে টুকটাক অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। তো দেখতে থাকুন আমি কাজ করি। বালিশের কভারগুলো খুলে নিয়েছি। গত 2-3 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টি হয় তখন দেখা যায় ঘরের যে জিনিসটাতেই হাত দিবে কেমন জানি একটা স্যাঁতসেঁতে মনে হয়। তাই বালিশের কভার দুইটাও চেঞ্জ করে নিচ্ছি। গত পরশুদিন কভারগুলো লাগিয়েছিলাম, এখনো কভারগুলোতে কিন্তু ময়লা নেই, একেবারে পরিষ্কার ছিল। তারপরেও ভাবলাম চেঞ্জ করে নেই। একটানা 2-3 দিনের বৃষ্টিতে দেখা যায় ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গেছে। রাতের বেলা এখন আর 2-3 দিন থেকে ফ্যান চালানো হচ্ছে না, এমনকি রাতে ছোট একটা ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে। শোকেসটার উপরে ধুলাবালুর অবস্থা দেখুন। মনে হয় 1 সপ্তাহ আগে একবার পরিষ্কার করেছিলাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে শোকেসটার একেবারে 12টা বেজে গেছে। তো পরিষ্কার করব বলে বৃষ্টি হচ্ছিল আর কাজ করতে ইচ্ছা করছিল না। ঘরের দিকটা অন্ধকার থাকে, অন্ধকারে আবার কাজ করতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম বৃষ্টি হোক আর যাই হোক শোকেসটা ক্লিন করি। আসলে দরজার সামনেই, তো ধুলাবালুটা হঠাৎ করে চোখে ভাসে, খারাপ লাগে। গতদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওটাতে আমি টাইটেল দিয়েছিলাম অন্য মাইন্ডে। তো আমি আসলে একটা জিনিস বোঝাতে চাইছিলাম, আর আমার ভিউয়ার্সদের মধ্যে কিছু আপুরা অন্য কিছু বুঝেছেন। অনেকে বলছেন আপু তুমি কি প্রেগনেন্ট? তো আমি তো প্রেগনেন্ট না। এই কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে আমার প্রেগনেন্সির কোনো সম্ভাবনাও নেই, কারণ আমি অসুস্থ। আর এই কদিন হলো আমি একটা সার্জারি করিয়ে এসেছি। তো তারপরেও জানি না, আপনারা হয়তো ভাবতে ভুল করেছেন যে এই মুহূর্তে আসলে এইসব সম্ভব কিনা। দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টিটা চলতেই আছে অনবরত। 1 মিনিটের জন্য বৃষ্টিটা থামেনি। আর ওইদিকে আমাদের স্কুলও শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির কারণে অনেক জায়গা কিন্তু অলরেডি বন্যা প্লাবিত হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের। তাই এই বন্যা প্লাবিত অঞ্চলের মানুষদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখেন, ভালো রাখেন। এখানে বেকারির বিস্কিট আনা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ির খুব পছন্দের বিস্কিট এটা। যদিও আমাদের ঘরে এই বিস্কিট তেমন একটা খাওয়া হয় না, কেউ পছন্দও করে না। তো বেশি মিষ্টির কারণে আমারও তেমন একটা পছন্দ না। তবে আজকে ঘরে আর অন্য বিস্কিট নেই, এটাই আছে। তো বিস্কিটগুলো আমি ডিব্বাতে ভরে রাখছি, আর মনে হচ্ছে আজকে এই বিস্কিট দিয়ে চা খেতে হবে। তো এদিকে আটা আনিয়েছিলাম, আটাগুলো এখন কৌটোতে ভরে রাখছি। সকাল বিকাল আবারও আটা রুটি খাওয়া শুরু করেছি। সার্জারির কারণে বাইরে যাওয়ায় বা অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন খাবার দাবারের প্রতি অনেক অনিয়ম করেছি। তাই ওজনটা মনে হচ্ছে আবারও বেড়ে চলেছে। তাই সময় থাকতে এটাকে কন্ট্রোল করতে হবে। সার্জারির আগে আমি যে রুটিনে খাবার দাবার খেয়েছিলাম, তো ওই হিসাবেই এখন আবার খাওয়া দাওয়া করব, যাতে ওজনটা একটু কন্ট্রোলে থাকে। ওজন বেড়ে গেলে কিন্তু অসুস্থতার আর শেষ থাকে না, একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে। সকাল থেকেই বৃষ্টি থাকার কারণে ওয়েদারটা এত ঠান্ডা, কেমন জানি ভেতরটা কাঁপুনি দিচ্ছিল, ঠান্ডা লাগছিল। তো আরিয়ানের বাবা স্কুল থেকে এসে চা করে দিতে বলছিলেন, আমি আমার জন্য ভাবলাম একটু চা করি। আমি আবার চা সব সময় খাই না, শখ করে মাঝে মধ্যে খাই, যখন ইচ্ছা করে আর কি। আজকে 3-4 দিন পর মনে হয় চা খাবো। গরুর দুধ দিয়ে ঘন করে চাটা করেছি।
আমার চা রেডি হয়ে গেছে। এদিকে আরিয়ানের বাবা দেখুন স্কুলে 1-2 পিরিয়ড মনে হয় শেষ করেই চা খেতে চলে এসেছেন। আর আমার শ্বশুর শাশুড়িমার জন্য করতে গিয়েছিলাম, তো ওনারা দেখলাম ঘুমে, তাই আর ওনাদেরকে ডাকিনি। ভাবলাম আমরাই খেয়ে নেই, পরে যখন ওনারা উঠবেন তখন ওনাদেরকে আবারও বানিয়ে দিব। দেখুন এখনো চলছে, প্রায় 12:30টার মতন বেজে গেছে। 1 মিনিটের জন্য বৃষ্টি থামে নাই। এইরকম একটানা বৃষ্টি চলতেই আছে চলতেই আছে। কেমন জানি বাজে একটা অবস্থা হয়ে গেছে এই 2-3 দিন থেকে। প্রায় 1টার দিকে বৃষ্টিটা একটু থেমেছে, তো স্কুলও ছুটি হয়ে গেছে। আর চারদিকে ফ্লাড হচ্ছে বৃষ্টির কারণে, কিন্তু আমার এই গাছগুলোতে পানি নেই। আসলে টিনের চালটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য বারান্দার ওইদিকে বৃষ্টি হলেও পানি আসে না, তো গাছগুলোতে এখন আবার পানি দিতে হবে। গাছগুলো দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অনেকক্ষণ থেকে বকবক করছি, আর বেশি বকবক করব না, আপনারা দেখতে থাকুন। টিনের চালের উপরে দেখুন কবুতরটা বসে বসে অপেক্ষা করতেছে কবে আমি আমার মোরগগুলোকে ঘর থেকে বের করব আর খাবার দিব। ওরা আমার মোরগগুলোকে মেরে মেরে খাবারটা খেয়ে নেবে। ওরা কিন্তু এটাই করে, আমার মোরগগুলোকে মেরে ওদের সব খাবার খেয়ে নেয়। আর কয়লার মোরগগুলো আসলে এত বোকা টাইপের হয়, একটা ছোট দেশি মুরগির বাচ্চাও ওদেরকে মেরে ওদের খাবার খেয়ে নেয়। মোরগগুলোকে আমি 1 সপ্তাহ পর পর এই ওষুধটা খাওয়াই। দেখুন প্যাকেটটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, যাতে মোরগগুলো অসুস্থ না হয়। তো ওটা আসলে খাবারের সাথে মিক্স করে এভাবে খাওয়াতে হয়। তো বেশি দিলে ওরা আবার খেতে চায় না। আর এটা হচ্ছে ভিটামিন, একটা লিকুইড, তো এটা কিন্তু সবথেকে জরুরি। মাঝে মধ্যে খাবারের সাথে এই পাউডারটা মিশিয়ে খাওয়ালে অসুস্থতার হাত থেকে মোরগগুলো বেঁচে যায়। আর এখানে দেখুন পানিতে আরো কিছু ভিটামিন ঔষধ মিশিয়ে দিয়েছি। মোরগগুলোকে দিনের বেলা আমি আমার ওই গোটাতে রাখি, আর বিকালের দিকে একটু ছেড়ে দেই যাতে বাইরের দিকে হাঁটাহাঁটি করতে পারে। তো ওরা কিন্তু আমার সব সবজির গাছ খেয়ে নেয়, ওই জন্য পাশে দাঁড়িয়ে ওদেরকে খাবার খাইয়ে তারপরে উঠানের ওইদিকে ছেড়ে দিব। দুই তিন দিন থেকে আমার ছাগলটা শুধু ভুসি আর কলা পাতা খেয়ে বেঁচে আছে। তো সকাল বিকাল ওকে কলা পাতা কেটে ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো এভাবেই তো ওকে বেঁচে থাকতে হবে। আসলে বৃষ্টির কারণে বাইরে যেতে পারছে না, আর এমনিতেই ছাগলরা বৃষ্টি ভয় পায়। আর আমার ছাগলটা তো বৃষ্টি হলে আর ঘর থেকে বের হতে চায় না, ওর পায়ে কাদা লেগে যাবে তাই।
তো এখনো সময় আছে, ও চাইলে আর একটু সময় যেতে পারতো কিন্তু যাবে না, দরকার হলে সে উপোস বসে থাকবে কিন্তু বারান্দা থেকে এক পাও নিচে নামবে না, পায়ে কাদা লেগে যাবে। তাই তাই কি আর করার, মানুষের মতন ওকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাবার দিতে হয়। তো দেখুন কলা পাতা কিন্তু ও খুব ভালোবেসে খায়, আর ক্ষুধাও মনে হয় লেগেছে অনেকটা। ওই যে সেদিন আমি লাউর বীজ লাগিয়েছিলাম, তো যেই দিন বীজগুলো লাগিয়েছি সেই দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি আর করার, 3 দিনের বৃষ্টিতে বীজগুলো পচে গেছে নাকি সেটাই মাটি খুঁড়ে খুঁড়ে দেখতেছি। এই দেখুন একটা বীজ পেয়ে গেছি, তো জানি না কাজে আসবে কিনা। 3-4 দিন থেকে বৃষ্টি, আরো 1-2 দিন বৃষ্টি হলে বীজগুলো পচে যাবে। আর এদিকে আমি যে শিম গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোরও ক্ষতি করেছে দেখুন। এই যে পানি জমে আছে, গাছগুলো অনেকটা ভেঙে দিয়েছে। তো আমি আসলে যখনই কোনো বীজ লাগাই দেখা যায় সেদিনই বৃষ্টি চলে আসে, কাকতালীয় ভাবেই হবে। তো যতবার আমি দেখেছি, মানে লক্ষ্য করে দেখেছি, যেদিনই আমি কোনো সবজির বীজ লাগাই সেদিনই বৃষ্টি চলে আসে। আসলে আমার মা এবং আমার হাজবেন্ডের মতন বৃষ্টিও হয়তো চায় না যে আমি সবজি চাষ করি। দেখুন ছোট পিচ্চিটার অবস্থা কোথায় উঠেছে, বেয়ে বেয়ে একেবারে বারান্দার উপরের পিলারে উঠে গেছে। তো বাইরে আজকে মোটামুটি ঠান্ডা, তাই সবাই বারান্দায় বসে আছে। এদিকে জুবাইর বসে বসে লেখালেখি করতেছে, এদিকে আরিয়ানের ম্যাম এসেছেন টিউশনির জন্য। তো ওই যে দেখুন এখানে শুধু সবাই পড়াশোনায় ব্যস্ত। ওই যে রুমের ভেতরে দেখুন আরিয়ানের ম্যাম আরিয়ানকে পড়াচ্ছেন, আর এখানে জুবাইর তার নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত। আর ওইদিকে দেখুন আমার মোরগগুলো, ওরা নিজের মতন করে খেলাধুলায় ব্যস্ত। আরিয়ানের দাদাও বাইরে বেরিয়ে বসেছেন। আসলে আজকে বৃষ্টি একটু থেমেছে, গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো এইদিকে দেখুন ছেলে বাবার পাকা দাড়িগুলো চিমটা দিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছে। Ya Allah, তো লম্বা ফুনি ধাক্কাইয়া ফেলাই দিব। এই কয়েকদিনের বৃষ্টিতে মনে হচ্ছে সবাই একটু রিলিফ পেয়েছে, মানে হাফ ছেড়ে বাঁচছে এরকম একটা অবস্থা। তো ছেলে তো আবার ওর বাবার একটা পাকা চুল বা একটা দাড়িও থাকতে দিবে না, কারণ ওর বাবা নাকি বুড়ো হয়ে যাবে। তো সেগুলো সবসময় বাঁচতেই থাকে। আর এই যে দেখুন আরো একজন ঠান্ডায় উনি ওনার বস্তার মধ্যে এসে শুয়ে পড়েছেন। তো এই বস্তাটা কেউ যদি বস্তাটায় হাত দেয় তাহলে ও বস্তাটা কামড়ে মুখ দিয়ে দৌড় দেয়, মানে ওর একটাই সম্বল এই বস্তাটা। আর এই যে দেখুন আরো একজন, ওনারও ঠান্ডা লাগছিল তাই উপরে একটা পাটের বস্তা দিয়ে রেখেছিলাম। তো পিচ্চিটার অবস্থা দেখুন, সে একা সবাইকে একেবারে নাজেহাল অবস্থা করে ছেড়ে দেয়, সবার সাথেই লাগালাগি করে। তো এখন আর কোনো কাজ পায়নি, দেখুন ছাগলটার পিঠে উঠে বসে আছে। এত দুষ্টু এই বিড়ালের বাচ্চাটা। তো ওটা মেয়ে বিড়ালের বাচ্চা, তো সবার সাথে দুষ্টামি করে। 5 মিনিট ঘুমাতে গেলেও দেখা যায় ও ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে ইঁদুরের মতন ঢুকে যায়, তো কাতুকুতু দেয়, এরকম একটা আর কি অবস্থা। সবাই ওকে ভয় পায়, বিড়াল ছাগল কুকুর সবাই ভয় পায় ওকে, সবার সাথে দুষ্টামি করে। তো এখানে দেখুন 3 জেনারেশন, দাদা বাবা আর বাবার ছেলে নাতি, 3 জেনারেশন বসে বসে গল্প করছেন। আর আমি এদিকে চলে এসেছি রান্না বান্নায়। আজকে বৃষ্টির দিন ছিল তাই ভাবলাম একটু বোনা খিচুড়ি করি আর সাথে একটু মাংস বোনা। তো সাধারণত আমি এই রান্না বান্নাগুলো এখন বাইরের চুলায় করি, তাই ঘরের রান্না বান্না তেমন একটা শেয়ার করা হয় না। বেশিরভাগ সময় দেখা যায় আমার নিউজ চ্যানেলের জন্য বাইরে মাটির চুলায় রান্না বান্নাটা করা হয়। আর ওই কারণেই আর কি মানে আমার ঘরের চুলায়
গ্যাসে তেমন একটা রান্না বান্না করা হচ্ছে না, এতে করে আমার 2-3টাই সুবিধা হচ্ছে, গ্যাসও অনেকটা বেঁচে যাচ্ছে। তো দেখুন আমি মাংস ভুনা করেছি, এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। তো হাঁসের মাংস হলে একটু ভালো হতো, কিন্তু আমার আবার হাঁস খেলে পা হাতে ব্যথা করে। তো রান্নাবান্না শেষ করে কলা পাতায় সবাইকে খেতে দিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি মাকেও প্লেটের উপরে কলা পাতা দিয়ে কলা পাতায় দিয়েছি। আসলে কলা পাতায় গরম গরম কোনো খাবার নিলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় কলা পাতার ফ্লেভারে। তো মাশাআল্লাহ বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু খেতে দারুণ মজা লেগেছে। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। আরিয়ানকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আরিয়ানের দাঁতে একটা সমস্যা হয়েছে। আরিয়ানের সবকটা দাঁত পোকা কামড়ে কামড়ে একেবারে খেয়ে কালো করে দিয়েছে, আপনারা দেখেছেন। মানে সামনের দিকের উপরের লেয়ারের আর কি 5-4টা দাঁত একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি ওখানে দাঁতের ডাক্তারের কাছে ওকে নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় আরিয়ানের বাবা শপিং মলে আর কি ঢুকেছিলেন, ওনার জন্য 2-3টা প্যান্ট নেবেন। এখানে প্যান্ট অনেকটা সস্তায় পাওয়া যায়, আর দেখা যায় অফার দেয় বাই 1 গেট 1 এরকম আর কি। তো আমার তেমন কাজ ছিল না, আমি আরিয়ানের জন্য একটা শার্ট দেখছিলাম। ওখানে আসলে ছেলেদের কাপড় চোপড় ভালো পাওয়া যায়। তো বিশাল মেগা মার্কেটে আর কি এসেছি। আমার আশেপাশের ভিউয়ার্সরা তো দেখাই অলরেডি চিনে গেছেন। তো আরিয়ানের বাবা ওনার জন্য প্যান্ট দেখছিলেন, আর আমি একটু হেঁটে হেঁটে আর কি শপিং মলটা দেখছিলাম। আমার তেমন নেওয়ার কিছু নেই, আর অযথা কিছু নেওয়া এটা আমারও পছন্দ না। মানে নিতে চাই কোনো দোকানে বা কোনো শপিং মলে গেলে মনে হয় যে সব কিছু নিয়ে যাই, তবে নিতে গেলে দেখা যায় না থাক আমার শুধু শুধু 200 টাকা 100 টাকা, মানে যে জিনিসটার যেই দাম সেটা প্রথমে মাথায় আসে যে শুধু শুধু এই টাকাগুলো খরচ করে কি লাভ, ওটা না হলেও তো আমার চলবে। তো এরকম ভেবে আমি আসলে চলে যাই। তো আজকে আসলে তেমন কিছু নেওয়ারও নেই, শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আরিয়ানের বাবা ওনার প্যান্টগুলো আর কি দেখছিলেন। এইবার আমার সার্জারি করার পরে আমার যে ছোট একটা লাম্প বের করা হয়েছিল, ওটা টেস্টের জন্য পাঠানো হয়েছিল, বায়োপসি টেস্টের জন্য। তো আপনারা অনেকেই বলছেন যে আপু তোমার রিপোর্ট কি এখনো আসে নাই। তো রিপোর্টটার জন্য আমি অনেক টেনশনে ছিলাম, আর রিপোর্ট যদি আমার কাছে আসতো বা আমি কোনো খবর পেতাম তাহলে তো অবশ্যই আপনাদেরকে জানাতাম। তবে আজকে আমার ডাক্তার আর কি, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ফোন করলেন আরিয়ানের বাবার কাছে, পরে ওনার ডাক্তারের সাথে কথা হলো। তো আমি আসলে অনেকটা ঘাবড়ে গেছি। তো ডাক্তার বলেছেন রিপোর্টে তেমন কিছু খারাপ নেই, তবে সামান্য একটা সমস্যা আছে। তবে সমস্যাটা কি এখন পর্যন্ত আমি জানতে পারিনি। উনি আরিয়ানের বাবাকে সরাসরি আর কি গিয়ে দেখা করতে বলেছেন। তো এইসবের মধ্যে আমার একটা ডাউট চলে এসেছে। তো সকাল থেকে আসলে খুব টেনশনেই ছিলাম, খুব টেনশন মাথার মধ্যে কাজ করছে আমার। আবার কিছু শুনলেই মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আগেই কাজ করে। এতদিন থেকে টেনশনে ছিলাম, আপনারা দেখেছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না। আসলে আমার মাথার মধ্যে কেমন জানি একটা টেনশন কাজ করে যে বায়োপসি রিপোর্টে কি আসছে। তো বায়োপসি রিপোর্ট কেন করা হয় সেটা তো আপনারা জানেন, সাধারণত ক্যান্সার টেস্টের জন্যই করা হয়। তো যাই হোক কি আছে ভাগ্যে জানি না, তো কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। শপিং মলের সামান্য ভিডিও ছিল, সেটাই শেষে আপনাদের সাথে শেয়ার করে নিলাম, জাস্ট আপনাদেরকে ওই বিষয়টা বলার জন্য। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।